একবার ভাবুন তো, একটি শহর যার অলিতে গলিতে হাঁটছে ইতিহাস, একটি পরিবার যার ভেতরে বয়ে যাচ্ছে একটি জাতির রূপান্তর। আজকে আলোচনা করছি আরব সাহিত্যের সবচেয়ে শক্তিশালী পারিবারিক মহাকাব্যিক উপন্যাস কায়রো ট্রিলজি নিয়ে। এটি শুধু উপন্যাস নয়, এটি প্রায় 40 বছরের মিশরের সামাজিক ও রাজনৈতিক আত্মজীবনী, যা নির্মিত হয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। আজকের আলোচনায় রয়েছে লেখকের জীবনী, ট্রিলজি কাঠামো, প্রধান চরিত্র, সংক্ষিপ্ত কাহিনী ও বিশ্লেষণ। প্রথমে আমরা শুরু করতে চাই লেখকের জীবনী দিয়ে। মিশরের কায়রো শহরে নিম্ন মধ্যবিত্ত মুসলমান পরিবারের আরব সাহিত্যিকদের মধ্যে একমাত্র নোবেল বিজয়ী লেখক মিশরের নাগিব মাহফুজের জন্ম 1911 সালে। তিনি বাবা মার সপ্তম এবং সর্বকনিষ্ঠ সন্তান। 5 ভাই ও 2 বোনের সংসারে অন্য ভাই বোনরা তার চেয়েও বয়সে অনেক বড় ছিলেন। সর্বকনিষ্ঠ ভাইয়ের সঙ্গে মাহফুজের বয়সের ব্যবধান ছিল 10 বছর। বাবা আব্দুল আজিজ ইব্রাহিম ছিলেন সরকারি চাকুরে এবং শেখেলি প্রকৃতির। গৃহিণী মা ফাতিমার প্রাতিষ্ঠানিক লেখাপড়া না থাকলেও শিক্ষা ও শিল্প ও সংস্কৃতির প্রতি তার দুর্নিবার আকর্ষণ ছিল। এ কারণে মিশরের শিল্প সংস্কৃতি বিষয়ে ধারণা দেওয়ার জন্য তিনি নাগিব মাহফুজকে বিভিন্ন শিক্ষা সফর ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নিয়ে যেতেন। লেখক মাহফুজও বাবার পদাঙ্ক অনুসরণ করে সরকারি চাকরি নিয়ে কর্মজীবন শুরু করেন, যদিও একেবারে শুরুর দিকে কিছুদিন সাংবাদিকতা করেছিলেন। তার পরিবার ছিল ধর্মপরায়ণ, রক্ষণশীল এবং তার জীবনও ইসলামী অনুশাসনের মধ্যে আবদ্ধ ছিল। তিনি বড় পরিবারে জন্মগ্রহণ করেন। আরব্য রীতিনীতি, পারিবারিক জীবনযাপন দেখে প্রথম দিকে বিয়ে না করার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি মনে করতেন বিয়ে করলে পারিবারিক জীবনে বন্দী হয়ে যাবেন এবং লেখালেখির জন্য যথেষ্ট সময় পাবেন না, কারণ পরিবারের লোকজনকে সময় দেওয়া, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যাওয়া আসার মধ্য দিয়ে ব্যক্তিগত সময় নিঃশেষ হবে। এই মনোভাব নিয়ে 42 বছর একাকী জীবনযাপন করলেও শেষ পর্যন্ত 43 বছরে বিয়ে করেন তিনি। তার স্ত্রী ছিলেন টিপিক্যাল আরবের অন্যান্য 10 জন নারীর মতো ধর্মপরায়ণা ও রক্ষণশীলা। নাগিব মাহফুজের বয়স যখন 7 বছর, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরেও যুদ্ধ হয়, যা তার মনকে ব্যাপক প্রভাবিত করে। তিনি জানালা দিয়ে দেখতেন ব্রিটিশ সৈন্যরা সাধারণ মানুষের বাড়িঘরের দিকে গুলি ছুটছে। এই নির্দয় আচরণে তিনি খুব ব্যথিত হতেন। কায়রো ট্রিলজিতে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সৈন্যদের উপস্থিতি বেশ কিছু স্থানে জুড়ে রয়েছে। মাধ্যমিক শিক্ষা শেষ করে 1930 সালে তিনি তৎকালীন মিশরীয় বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতকে ভর্তি হন। 1934 সালে স্নাতক সম্পন্ন করে 1936 সালে MA সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে কিছুদিনের জন্য সাংবাদিকতা করেন এবং তখনই তিনি ছোট গল্প লিখতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি সরকারি আমলা হিসেবে কাজ শুরু করেন। 70 বছরের মতো লেখালেখির জীবনে তিনি 35টি উপন্যাস এবং 350টি ছোট গল্প, 1 ডজনের মতো সিনেমার স্ক্রিপ্ট এবং 5টি নাটক লিখেছেন। উপন্যাসগুলোর মধ্যে কায়রো ট্রিলজি তার সেরা সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত এবং বিশ্বব্যাপী সমাদৃত। নোবেল পুরস্কার পাওয়ার আগে তার কয়েকটি মাত্র উপন্যাস পশ্চিমাদের দৃষ্টি কাড়ে। তিনি 1988 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অল্প বয়সে মাহফুজ সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন এবং হাফিজ নাজিব, তাহা হোসেন, সালামা মোসার সাহিত্যকর্ম গভীরভাবে অধ্যয়ন শুরু করেন। মাহফুজের প্রথম থেকে ওই ঐতিহাসিক উপাদান নিয়ে লিখতে শুরু করেন। যদিও তিনি ভেবেছিলেন ধারাবাহিকভাবে মিশরের ইতিহাসভিত্তিক ঐতিহাসিক উপন্যাস লিখবেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি চিন্তা পরিবর্তন করে সমকালীন সাধারণ মানুষের জীবন ব্যবস্থার সামাজিক ইস্যু এবং পরিবর্তনের ফলে মানুষের জীবনের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে লিখতে শুরু করেন, যা তাকে নতুনভাবে খ্যাতি এনে দেয়। তার লেখায় সমকালীন সমাজ বাস্তবতা, সমাজতান্ত্রিক চেতনা, রাজনৈতিক বিষয়, সমকামিতা এবং ঈশ্বরবাদ ইত্যাদি বিষয় স্থান পায়। তার মধ্যে সমাজ বিবর্তন, মিশরের উন্নয়নের ধারাবাহিকতা এবং মানুষের জীবনের পরিবর্তনগুলি নিখুঁতভাবে সন্নিবেশিত হতে থাকে।
মাহফুজের সাহিত্যকর্মে মিশরের বিংশ শতকের উন্নয়ন, পূর্ব পশ্চিমের সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিষয়ের প্রভাবও পরিলক্ষিত হয়। তরুণ বয়সে নিজের আগ্রহের জন্য বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটে। ওয়েস্টার্ন ডিটেকটিভ, রাশিয়ার ক্লাসিক্স, আধুনিক লেখকদের লেখা যেমন মার্সেল প্রুস্ট, ফ্রান্স কাফকা ও জেমস জয়েস প্রমুখ বিখ্যাত লেখকদের লেখা পড়তে আরম্ভ করেন। তার গল্পগুলো নির্মিত হয়েছে মিশরের আধুনিক এবং পশ্চিমা জীবনযাপনের সংস্কৃতি ধারণ করতে চায় এমন সাধারণ মানুষের জীবনের উপর ভিত্তি করে। মূলত এই স্বপ্ন অনুন্নত ও উন্নয়নশীল দেশের মানুষের মধ্যবিত্তরাই দেখে থাকে। তার আরেকটি উল্লেখযোগ্য রচনা হল অ্যাড্রিফট অন দ্য নাইল, 1966 সালে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে এই কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা নির্মিত হয় এবং আনোয়ার আল সাদাত এটিকে নিষিদ্ধ করেন। তার আরেকটি উল্লেখযোগ্য অত্যন্ত জনপ্রিয় রচনা হল দি চিলড্রেন অব দ্য গেবেলাই। নাগিব মাহফুজের অধিকাংশ লেখাতে সমাজতান্ত্রিক রাজনীতির প্রভাব লক্ষ্য করা যায়। তিনি নিজেও বলেছেন, ইন অল মাই রাইটিংস ইউ উইল ফাইন্ড পলিটিক্স, ইউ মে ফাইন্ড এ স্টোরি হুইচ ইগনোরস মাই লাভ, ইন অল মাই রাইটিংস ইউ উইল ফাইন্ড পলিটিক্স, ইউ মে ফাইন্ড এ স্টোরি হুইচ ইগনোরস লাভ অর এনি আদার সাবজেক্ট বাট নট পলিটিক্স, ইট ইজ দ্য ভেরি এক্সিস অফ আওয়ার থিঙ্কিং। আরব জাহানে নাগিব মাহফুজ ছিলেন অত্যন্ত বিতর্কিত লেখক। সালমান রুশদির বহুল বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুদণ্ড প্রদান করলে মাহফুজ খোমেনিকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। তবে তিনি রুশদির কাজ পছন্দ করেননি বা সমর্থন করেননি সে কথাও প্রকাশ করেন। তার আওলাদ হারাতিনা গ্রন্থের জন্য তিনি এর আগেও ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন, হুমকিও পেয়েছিলেন। সালমান রুশদিকে খোমেনির মৃত্যুদণ্ডের ফতোয়া বা ঘোষণা দেওয়ার পর তাকে সন্ত্রাসী বলা হলে তিনি ইসলামী মৌলবাদীদের শত্রুতে পরিণত হন এবং তাকে হত্যার তালিকাভুক্ত করা হয়। তবে তার নিরাপত্তার জন্য সরকার সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করে, কিন্তু এরপরও শেষ কুলরক্ষে হয়নি। 82 বছর বয়সী জনৈক আততায়ী তার গলায় ছুরিকাঘাত করে। কোনো ক্রমে বেঁচে গেলেও তার ঘাড়ের বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছিল, যে ক্ষতির ফলে ডান হাতে প্রভাব পড়ে, ফলে তিনি ডান হাতে বেশিক্ষণ লিখতে পারতেন না। তার ডান হাতের স্নায়ুর মারাত্মক ক্ষতি সাধিত হওয়াতে কিছুক্ষণ লিখলে তার হাতের উপরের অংশ অবশ হয়ে যেত। এখন আমরা উপন্যাস তিনটিতে ফিরে আসি। প্রথমে প্রধান চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হই, তারপর ট্রিলজির সম্পূর্ণ কাহিনীর দিকে আমরা অগ্রসর হব। উপন্যাসের প্রধান চরিত্র কায়রো ট্রিলজির। এই ট্রিলজির কায়রো শহরের সময় দুটিকে চরিত্র হিসেবে বিবেচনা করা উচিত। আল সৈয়দ আহমেদ জাওয়াদ, তিনি পরিবারের কর্তা, তিনি মূলত এই ট্রিলজির প্রধান চরিত্র। বাসার বাইরে দারুণ আমোদে হাস্যরসিক ও সঙ্গীতপ্রিয় মানুষ, কিন্তু বাসার ভেতরে তিনি স্বৈরাচারী, গম্ভীর ও স্বল্পভাষী। একই মানুষের ভেতরে যেন দুটি সত্তা, যাকে বলে দ্বৈত চরিত্র। এই চরিত্রটি প্রতীকী মিশর রাষ্ট্রের জনসমক্ষে আধুনিকতা, কিন্তু ঘরের ভেতরে রক্ষণশীলতা। তিনি নারী আসক্ত, অর্থাৎ বহুগামী। আমিনা, সাইদের দ্বিতীয় স্ত্রী, পরিবারের কর্ত্রী হলেও পারিবারিক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না কিংবা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন না। নিঃশব্দে সবকিছু মেনে নেওয়ার প্রতিমূর্তি। ইয়াসিন আব্দেল জাওয়াদ, প্রথম স্ত্রীর একমাত্র ছেলে, ভাই বোনদের মধ্যে সবার বড়। প্রথম স্ত্রীকে তালাক দেওয়া হয়েছিল। পিতার ছায়া বিদ্যমান, নারী আসক্ত, বদমেজাজি। তার চরিত্র স্খলিত। ফাহমি আব্দেল জাওয়াদ, দ্বিতীয় পক্ষের অর্থাৎ আমিনার প্রথম পুত্র, মায়ের মতো শান্ত কিন্তু রাজপথে বিদ্রোহী। তার মধ্যে মায়ের ছায়া বিদ্যমান, ছাত্র আন্দোলনে শহীদ হয়। কামাল আব্দেল জাওয়াদ, সর্বকনিষ্ঠ সন্তান, দর্শনমুখী, দুর্দান্ত পড়ুয়া ও জ্ঞানী, সংশয়বাদী এবং অনুসন্ধিৎসু, মার্ক্সবাদী এবং চিরকুমার।
ফাতিমা, দুই বোনের মধ্যে কম সুন্দরী, কর্মঠ মেয়ে, লেখাপড়া তেমন ভালো নয়। আয়েশা, খুব সুন্দরী তরুণী, লেখাপড়ায় ভালো, অলস প্রকৃতির। অন্যান্য চরিত্র আল সাইদের কয়েকজন বন্ধুবান্ধবী, ইয়াসমিন ফাহমি ও কামালের বন্ধুবান্ধবী, ইয়াসমিনের স্ত্রী, ফাতিমা ও আয়েশার স্বামী শাশুড়ি। দুই বোনের একই পরিবারে বিয়ে হয়। শেখ মাতু আলী ফকির বা দরবেশ বেশধারী ভবঘুরে, জুবাইদা সাইদ আহমেদের প্রেমিকা ও শয্যাসঙ্গী, বিনা বাদিকা, তার ঘরেই বসে প্রমোদ আসর। জানুবা, জুবাইদার পালক মেয়ে, আসরের প্রধান আকর্ষণ ও তারকা। ট্রিলজির কাঠামো। আমরা জানি ট্রিলজি মানে 3টি উপন্যাস এবং এর মধ্যে ধারাবাহিক কাহিনী বর্ণিত হয়। 1919 সালের বিপ্লব থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় পর্যন্ত ট্রিলজিতে রয়েছে 3টি উপন্যাস। প্রথমটি ওয়াক প্যালেস, কর্তৃত্ব ও পারিবারিক শাসনের যুগ, এখানে চিত্রিত হয়েছে। প্যালেস অব ডিজায়ার, প্রজন্মগত দ্বন্দ্ব ও আকাঙ্ক্ষার বিস্তার। সুগার স্ট্রিট, আদর্শবাদ, রাজনীতি ও বিভাজনের সময়। 3 খণ্ডে মোট 1400 পৃষ্ঠা, মোট 168টি অধ্যায়। এই ট্রিলজি প্রকাশিত হওয়ার পরে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের হিসেবে 35 বছরের বেশি ব্যাপ্তিতে এর কাহিনী বিস্তৃত। ঘটনা প্রবাহে 1919 সালের প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়ে 1944 সালের গণগ্রেপ্তারের ঘটনার মধ্য দিয়ে সময়ের ব্যাপ্তিতে এই ট্রিলজি রচিত হয়। উপন্যাসের কাহিনী সংক্ষেপ ও বিশ্লেষণ। প্যালেস ওয়াক। আল সাইদ আহমদ আবদ আল জাওয়াদ একজন দাপুটে দুর্দণ্ড প্রতাপশালী ধনাঢ্য অভিজাত ব্যবসায়ীর পরিবারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই বিশাল আকারের পারিবারিক ও সামাজিক মহাকাব্যিক উপন্যাসটি। যদিও পারিবারিক ও সামাজিক উপন্যাস, তদুপরি উপন্যাসের কয়েক অধ্যায়ে রাজনৈতিক ঘটনার বিবরণ রয়েছে, যেখান থেকে উল্লিখিত সময়ের মিশরের ব্রিটিশ কলোনিয়াল রাজনীতির প্রকৃতি অনুধাবন করা যায়। আল সাইদ আহমদ আবদ আল জাওয়াদ এতটাই দাপটে প্রভাবশালী যে তার ভয়ে স্ত্রী ও 5 সন্তান সবসময় তটস্থ থাকে। কর্তৃত্ববাদী বাবা যেন পুরুষতান্ত্রিক সমাজের এক মূর্তমান প্রতিনিধি। তার সামনে কথা বলার সাহস এ বাড়ির কারণেই। নিজের মর্যাদা ও আভিজাত্যের হায়ারার্কি বোঝানোর জন্য তিনি বাড়ির তেতলায় থাকেন। মা ও ছেলেরা থাকে দোতলায় এবং 2 মেয়ে থাকেন নিচতলায়। 14 বছর বয়সে আমিনার বিয়ে হয়ে এখন 40 ঊর্ধ্ব ধর্মভীরু আমিনা 4 সন্তানের মা হলেও মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেন স্বামী কখন আসবেন কফি হাউস থেকে প্রমোদ আহ্লাদ শেষ করে। এই প্রমোদ আহ্লাদ মানে মদ্যপান, নারীর সাহচর্য, নৃত্য ও সঙ্গীত উপভোগ করা। শামুকের মতো নিজের মধ্যে গুটিয়ে থাকা প্রতিবাদহীন, শান্ত, ভদ্র, মার্জিত, পরম ধার্মিক আমিনা একদিন বিয়ের প্রথম বছরেই রাতের বেলায় নিয়মিত বাইরে কাটানোর মৃদু প্রতিবাদ করায় স্বামী উত্তর দিয়েছিলেন, আমি একজন পুরুষ মানুষ, একমাত্র আমি আদেশ ও নিষেধ করার অধিকারী। আমার করণীয় সম্পর্কে কোনো সমালোচনা আমি সহ্য করব না। আমি তোমাকে শুধু বলবো আমাকে মান্য করতে, তোমাকে শেখানোর জন্য আমাকে বাধ্য করবে না। আমিনার মানসিক কষ্ট লাঘব করার জন্য একদিন মাকে জানিয়েছিলেন। পুরুষশাসিত সমাজে নারীর অবস্থান হয়তো দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে মা ভালোই বুঝেছেন এবং নিজের মেয়েকে সান্ত্বনা স্বরূপ বলেন, সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করেছে, চাইলে সে তাকেও রাখতে পারত, অথবা দ্বিতীয় অথবা তৃতীয় এমনকি চতুর্থ স্ত্রী গ্রহণ করতে পারত। তার বাবার অনেক স্ত্রী ছিল। আল্লাহর অসীম রহমত যে সে তোমাকে তার একমাত্র স্ত্রী হিসেবে রেখেছেন। মায়ের কথা শুনে আমিনা চিরকালের জন্য দমে যান এবং 4 সন্তানের মা হয়েও শুধু স্বামীর খেদমত ও হুকুম তামিল করার জন্য অপেক্ষা করেন। স্তব্ধ অন্ধকার রাতের নির্জন প্রহরে
নিজের সন্তানের মঙ্গল কামনা করেন। জিনের আছর থেকে নির্ভয়ে বাঁচার জন্য তিনি কোরআনের 112 নম্বর সূরা অবিরাম তেলাওয়াত করেন। মাঝরাতে স্বামীর স্নানাহার সহ যাবতীয় খেদমত করে তিনি দোতলায় নিজের রুমে ঘুমাতে যান। ভোরে আল সাইদ স্নান শেষে রাজকীয় মেজাজে ফজরের নামাজ আদায় করেন। নাতি দীর্ঘ মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার প্রার্থনা শেষ হলে আমিনা স্বামীর খেদমতে হাজির হন। শহরের ধনাঢ্য অভিজাত পরিবারের মতোই সকালবেলা ছেলেদের সঙ্গে সমৃদ্ধ নাস্তা খেয়ে তিনি নিজের রুমে ঢোকেন। 1 গ্লাস দুধে মধু ও 3টি কাঁচা ডিমের মিশ্রণ নিয়ে আমিনা তাকে অনুসরণ করেন। এই খাবার হজমের জন্য এবং শক্তি ও যৌনবর্ধক হিসেবে নিয়মিত তিনি গ্রহণ করেন। তারপর ধীরে সুস্থে কফি পান শেষে রাজকীয় ভঙ্গিতে তিনি কুফে তা দিয়ে জামা কাপড় পরিধান করে মাথায় ফেস টুপি লাগিয়ে ছড়ি হাতে বের হন। নাস্তা খাওয়ার সময় ছেলেদের সঙ্গে গরুগম্ভীর আওয়াজে পারিবারিক কিছু কথাবার্তা হয়। 3 তলায় তার শোয়ার ঘরেই পাশেই ডাইনিং টেবিল, যেখানে শুধু ছেলেদের একসঙ্গে নাস্তা খাওয়ার অনুমতি ছিল। অবশ্যই নাস্তা খাওয়ার সময় আমিনার অতন্ত্র প্রহরীর মতো কখনো তাদের 2 কন্যা খাদিজা ও আয়েশাও তার পাশে দাঁড়িয়ে থাকে। মেয়েদের খাবার টেবিল দোতলায়, তেতলায় তাদের খাবার পারিবারিক নিয়মের বাইরে। তবে ছেলেরা বিকেলে কফি খাওয়ার সময় দোতলায় মায়ের সঙ্গে একত্র হয় মায়ের ডাইনিং টেবিলে। তখন সবাই প্রাণ খুলে কথা বলতে পারে। রাজকীয় পরিবারের জন্য পিতা একজন স্বৈরাচার আর মা গণতন্ত্রের অধিকর্ত্রী। বাড়িতে আল সাইদ এত প্রতিপত্তি ও প্রতাপশালী হলেও নিজ সন্তানরা প্রথম দিকে জানে না যে এত সুন্দর অভিজাত চেহারার গুরুগম্ভীর মানুষটি রাতের পর রাত নর্তকীদের বাড়িতে পড়ে থাকেন, বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন, নর্তকীর সঙ্গীত উপভোগ করেন। সেখানে তিনি হাস্য রসপ্রিয়, আমোদে উদার এবং বন্ধু বাৎসল্য। প্রবল বৈপরীত্যের দোতনার ব্যঞ্জনায় এই চরিত্রটি এভাবে সৃষ্টি করা হয়েছে যে চরিত্রের বাড়িতে তিনি সদালপী, গুরুগম্ভীর, প্রতাপশালী মানুষ, কিন্তু মদের আসরে বাকপটু, ভোজন রসিক, গল্প রসিক, সঙ্গীত পিপাসু ও যৌনলিপ্সু। তিনি যখন প্রার্থনা করেন তখন যান্ত্রিকভাবে সূরা তেলাওয়াত, রুকু সেজদা দিয়ে শেষ করেন না। তার প্রার্থনার ভিত্তি ভালোবাসা, আবেগ ও অনুভূতির সমন্বয়। শুধু প্রার্থনার ক্ষেত্রেই নয়, তিনি যে কাজই করেন সেটি নিষ্ঠার সঙ্গে আত্মমগ্ন হয়ে করেন এবং কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে পূর্ণ ভালোবাসা ও অকপট সততাতে এই বন্ধুত্বের মর্যাদা দেন। সম্পূর্ণ উপন্যাসটিতে আরবি কায়দায় স্বামী স্ত্রীর মধ্যে মর্যাদাপূর্ণ সম্ভাষণ এবং আল্লাহর কাছে শুকরিয়া সহ ইসলামী নিয়মে তার রহমত প্রার্থনার শব্দ বা বাক্য আখ্যানটিতে আভিজাত্যের মাধুরীতে অলঙ্কৃত হয়েছে। উপন্যাসের অনেক জায়গায় সংলাপ বা গল্পের প্রসঙ্গে লেখক যুক্ত করেছেন পবিত্র কোরআনের রেফারেন্স সহ আয়াত। আল সৈয়দ আহমদ আবদ আল জাওয়াদের 3 ছেলে। 3 জনের মধ্যে ইয়াসিন সবার বড় হলেও প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান এবং অন্য 2 জন ফাহমি ও কামাল আমিনার সন্তান। মেধাবী ও সুদর্শন তরু ফাহমির আনুগত্য আচরণে মা বাবা সহ পরিবারের সবাই প্রীত। সে ছাত্র হিসেবেও ব্রিলিয়েন্ট এবং সম্ভাবনাময় তরুণ। বাবার প্রত্যাশা ছিল ফাহমি কর্মজীবনে বিচারক হবে এবং সেভাবেই ফাহমি এগিয়ে যাচ্ছিল। শিশু কামালের প্রতি বাবার বিদ্বেষ মনোভাব রয়েছে কোন কারণে তা প্রচ্ছন্ন বা প্রকটভাবে প্রকাশিত হয়নি। শিশু কামালের প্রতি বাবার বিদ্বেষী মনোভাব রয়েছে কোন কারণে তা প্রচ্ছন্ন ছিল, প্রকটভাবে প্রকাশিত হয়নি। বাড়ির প্রত্যেকে তার আনুগত্য মেনেছিল, তার হুকুমের আগেই যেন সবকিছু তৈরি হয়ে যায়, এই ছিল তার প্রত্যাশা বা হুকুম। সন্তানদের সঙ্গে সকালের নাস্তার টেবিলে দেখা হয়, কিছু কথাবার্তা হয়। তাদেরকে সারাক্ষণ সামরিক শৃঙ্খলার মতো সুশৃঙ্খল থাকতে হয়। ভয়ে অতীত বিচলিত থাকায় খাবারের স্বাদ তারা ভুলে যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টি ফেলেন তাদের উপর, কোনো ত্রুটি বের করতে চেষ্টা করেন। কোনো ছেলের চেহারায় বা জামায় কোনো দাগ থাকলেও তা দৃষ্টি এড়ায় না। এরপর শুরু হয় ধমক ও গালি। কখনো তিনি ফাহমির কাছে জানতে চান, এই কুত্তার বাচ্চাটা কি পড়াশোনা করেছে না ছেড়ে দিয়েছে। শিশু কামালের খোঁজ খবর তিনি এভাবেই নিতেন।
কুত্তার বাচ্চা গালিটা যেন কামালের জন্য বরাদ্দ হয়ে গেছে। প্রথম খণ্ডে খাদিজার বয়স 20 উল্লেখ করা হয়েছে, যে 4 ভাই বোনের মধ্যে সবার বড় মেয়ে, স্থূলকায়। খাদিজার চেহারাও মিষ্টি নয় এবং গায়ের রং কালো। অন্যদিকে ষোড়শী আয়েশা একহারা ধরনের হালকা পাতলা, মুখ চাঁদের মতো, গায়ের রং ফর্সা, ত্বকে গোলাপি আভা, চোখ তার বাবার চোখের মতো নীলাভ, মায়ের সুন্দর ক্ষুদ্র নাকের মতো নাক, দাদির চুলের মতো সোনালি বর্ণের চুল, অনন্তী ও সুন্দরী ও স্মার্ট। তবে হালকা পাতলা স্বাস্থ্য আরব দেশে পুরুষের বেশি পছন্দ নয় বলে গৃহকর্মী উম্মে হানাফির উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত খাবার দিয়ে শরীরের মেদ বৃদ্ধি করা হয়, যদিও তা সফল হয়নি। হয়তো আয়েশার সৌন্দর্যের প্রতি ঈর্ষা কাতর হয়ে খাদিজা আয়েশাকে সহ্য করতে পারত না। স্পষ্টভাষী, বাস্তববাদী, ধার্মিক ও কর্মঠ খাদিজা সুযোগ পেলে আয়েশাকে কথার গায়েল করার জন্য ওত পেতে থাকে। আয়েশা তো আয়েশা। এমন দেখা যায় আয়েশার পোষা বিড়ালটিকেও খাদিজা সহ্য করতে পারে না, দু চোখে দেখতে পারে না। খাদিজার এমন ঝগড়া সুলভ স্বভাব ইয়াসমিন, ফাহমি ও বা কামাল কেউই পছন্দ করে না। এজন্য যথাসম্ভব খাদিজাকে এড়িয়ে চলতে থাকে সবাই। অনেক পরিবারে অনেকের উপনাম থাকে, যা আমরা শৈশবে দেখেছি, আমাদের নিজেদেরও ছিল। এরকম উপনামের বাহার দেখা যায় এই উপন্যাসের, যার মাধ্যমে খাদিজা মা সহ অন্য ভাই বোনের উপনাম দিয়েছে। যেমন মা আমিনাকে মুয়াজ্জিন, কারণ এর বাড়ির সবার আগে ঘুম থেকে জাগেন। আয়েশা ও কামালের স্বাস্থ্য ক্ষীণকায় বলে একজনকে কাঠি এবং অন্যজনকে বিছানার খুঁটি। আবার ইয়াসিন খুব কেতাদুরস্ত বলে তার নাম দেওয়া হয়েছে বাম্বা কাসার। কোনো কারণে খাদিজা যখন ওদের ডাকে তখন উপনামেই ডাকে। খাদিজা চেয়ে 1 বছরের বড় সৎ ভাই ইয়াসমিন, খাদিজার চেয়েও 1 বছরের বড় সৎ ভাই ইয়াসিন। ইয়াসিন স্থূলকায় বা বাবার মতো লম্বা ও শক্তিশালী যুবক। ফাহমি এক সুদর্শন যুবক। ইয়াসিন সৎ ভাই হলেও পারিবারিক মধুর সম্পর্কের মধ্যে ইয়াসিনকে আলাদা করে বিবেচনা করা অসম্ভব। সেও বড় ভাইয়ের মতো আচরণ করে। কামাল হলো ইয়াসিনের প্রিয়, নেওটা এবং গল্প শোনার জন্য ইয়াসিনের বেশি সান্নিধ্য গ্রহণ করে। কামাল স্কুলের ফলাফল ভালো করে বলে বাড়ির সবারই আলাদা কদরও পায়। দুপুরে ছেলেমেয়েরা স্কুল কলেজে থাকে। দুপুরে আল সাইদ খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার দোকানে গিয়ে বসেন। সন্ধ্যার পর দোকান থেকে বের হয়ে চলে যান প্রমোদের আস্তানা এবং বাসায় ফিরেন মধ্যরাতে। এরকম ভয়ঙ্কর ক্রুদ্ধ কড়া মেজাজের মানুষটি যখন রাতে মদ বা নারীর আড্ডায় বসে, তখন তিনি সবার মধ্যমণি, সবচেয়ে রসিক এবং হিউমার দিয়ে সবাইকে চাঙ্গা করে রাখেন। বর্ণনামূলক উপন্যাসের প্যালেস ওয়াক অর্থাৎ প্রথম খণ্ডের 550 পৃষ্ঠার 71টি পরিচ্ছদে শেষ হয়। উপন্যাসটি এগিয়ে যায় আর পাত্র পাত্রীর বয়স ধীরে ধীরে বাড়তে থাকে। মনে হয় এই ধরনের দীর্ঘ উপন্যাসের পাঠের ভালো লাগার আমেজ নিহিত থাকে চরিত্রগুলির বয়স বৃদ্ধি এবং ধীরে ধীরে পরিণতির দিকে যাওয়ার মধ্যে চরিত্রগুলির সঙ্গেও পাঠক জড়িয়ে যায়। সাধারণত দীর্ঘ উপন্যাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে থাকে বলে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে উপন্যাস শেষ হয়। চরিত্রগুলির মধ্যে জৈবিক পরিবর্তন, মিথস্ক্রিয়া, রসায়ন অপেক্ষিত থাকে। দীর্ঘ উপন্যাসে এগুলি বাড়তি মশলা হিসেবে পাওয়া যায় বলে পাঠ অধিকতর উপভোগ্য হয়। প্যালেস ওয়াকে চরিত্রগুলি মিথস্ক্রিয়া ও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের আচরণগত পরিবর্তন, সমাজ ও রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন পাঠককে নিয়ে যায় সেই সময়ে যখন উপন্যাসটি রচিত হয়েছিল। এই উপন্যাস পাঠে আধুনিক মিশরকে মনে ধারণ করার কোনো অবকাশ নেই। মনে হবে সেই এখন থেকে 100 বছর আগের মিশরে অল্প মানুষের শহর, যেখানে সেখানে 2-1টি ফলের দোকান, 2-1টি ঘোড়ার গাড়ি, 2-1টি মোটর গাড়ি। লেখকের বর্ণনা, ভাষার গ্রন্থন, পরিমিত বোধ, সংলাপ এবং ধর্মীয় দার্শনিক পদবাচ্য উপন্যাসটিকে অনন্য উচ্চতায় স্থান করে নেওয়ার জন্য পর্যাপ্ত রসদ রয়েছে। শেখ মাতুয়াল্লি একটি ভবঘুরে প্রকৃতির চরিত্র সৃষ্টি করা হয়েছে, যে চরিত্রটি অনেকটা যাত্রাগানের বিবেকের মতো এবং উপন্যাস জুড়ে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে পাঠককে আকৃষ্ট করে। এই চরিত্রটি শেষ খণ্ডেও পাওয়া যায় এবং তখন অশীতিপর ছন্নছাড়া বৃদ্ধ লোকটিকে রাস্তায় দেখে পাঠকের হৃদয়ে দ্রবীভূত হয়।
একটি জীবন কিভাবে ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে, এই উপন্যাস পাঠে তারই স্বরূপ বিশেষভাবে হৃদয়ে দাগ কাটে। বুকের ভেতরে তৈরি হয় নিদারুণ হাহাকার। এরকম আশাপূর্ণা দেবীর ট্রিলজিতে জীবনের বিভিন্ন স্তরের রসায়ন উপলব্ধি করা যায়। শেখ মুতোয়াল্লি ও আল সাইদের কথোপকথনে মনে হবে যেন শেখ আল সাইদের অন্যান্য বন্ধুর মতোই, কিন্তু বাস্তবে তা নয়। একদিন শেখ এসে আল সাইদের দোকানে বলল, দুর্বল অজুহাত শুধু দুর্বল পুরুষকে মানায়। অনৈতিকতা অতি নিন্দনীয়, এবং তা যদি একজন ভ্রষ্টা নারীর সাথেও হয়। তোমার মরহুম পিতা মহিলাদের ব্যাপারে উন্মত্ত ছিলেন, আল্লাহ তাকে মার্জনা করুন। তিনি 20 বার বিয়ে করেছিলেন, তুমি কেন তার পথ অনুসরণ করো না? আল সাইদের শহরের নামকরা সঙ্গীত নর্তকী এবং কণ্ঠশিল্পী জুবায়েদার বাড়িতে যাওয়া এবং রাত পর্যন্ত সেখানে থাকার ঘটনা শেখ জানত বলেই এমন নৈতিকতার উপদেশ দিয়েছেন। কিন্তু আল সাইদ হাসতে হাসতে জবাব দেন, ভুলে যাবেন না যে আজকের পেশাদার মহিলা বিনোদনকারীরাই গতকালের কৃতদাসী বালিকা। আল্লাহ যাদের ক্রয় বিক্রয় হালাল করেছেন। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পরম ক্ষমাশালী। জুবাইদের বাড়িতে আল সাইদির রাতের আড্ডা হয়। তার পোষ্য কন্যা জানুবা দলের অন্যতম তারকা এবং বিনাবাদিকা, যার দিকে ইয়াসিনের দৃষ্টিও পড়ে। একদিন রাতে সেখানে গিয়ে তার বাবার অস্তিত্ব টের পায় এবং সতর্কতার সঙ্গে অন্য রূপে জানুবার সাহচর্যে মদ্যপান করে বাসায় ফিরে। এই রাতে ইয়াসিনের কাছে বাবার চরিত্র উন্মোচিত হয়ে ধরা পড়ে। আয়েশা সুন্দরী ও স্মার্ট হওয়ার ফলে খাদিজা বড় বোন হলেও আগে বিয়ে হয় শৌকত পরিবারের খলিলের সঙ্গে। এই বিয়ে খাদিজার কষ্টের সীমা বাড়িয়ে দেয়। ছোটবেলা থেকেই খাদিজা পরিশ্রমী ও ধর্মপরায়ণা। কিন্তু এরপরও আয়েশার ভাগ্য এত ভালো কেন, এ নিয়ে তার অভিযোগের শেষ ছিল না। পরে খাদিজার বিয়ে হয় বাবার বয়সী খলিলের বড় ভাই ইব্রাহিমের সঙ্গে। বিয়ের পর স্বামীর সংসার নিয়ে অবশ্যই খাদিজাই পরিপূর্ণ সুখী ছিল। সেখানেও একান্নবর্তী পরিবারের খাদিজাকে নিতে হয় সংসারের ভার। আয়েশা ভাগ্যবতী, শুয়ে বসে খাওয়ার মেয়ে, এখানে বোনের উপর হাল ছেড়ে দিয়ে শরীর বাঁচিয়ে আরাম আয়েশে দিন পার করে। তবে শাশুড়ির সঙ্গে খাদিজার টুকটাক লাগতো প্রায় সময়ই। এই টুকটাক লাগার কারণ ছিল শাশুড়ির বিড়ালকে খাদিজা সহ্য করতে পারত না। এই টুকটাক লাগার কারণ ছিল শাশুড়ির বিড়ালকে খাদিজা সহ্য করতে পারত না। এই বিচার প্যালেস ওয়াক পর্যন্ত গড়ালে আল সাইদ এসে খাদিজাকে শাশুড়ির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। ইয়াসিন ক্রমে বেপরোয়া হয়ে ওঠে। রাতে মদ্যপান ও নারীর খেদমত নিয়ে বাসায় ফিরে। এক রাতে মায়ের বয়সী স্থূলকায় গৃহকর্মী উম্মে হানাফিকে ধর্ষণের উদ্দেশ্যে জড়িয়ে ধরলে উম্মে হানাফি চিৎকার চেঁচামেচি করে নিজেকে রক্ষা করে। বাবার কাছে এই খবর গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ইয়াসিনকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর নিজ স্ত্রীর সঙ্গে ভালো দিন যাচ্ছিল। মানুষের স্বভাব খারাপ হলে যা হয়। এক সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে আসা দাসী নিগ্রো মেয়েকে ছাদের পাশে এক ঘরে দর্শন করার সময় স্ত্রী হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনার পরে আল সাইদের মদের আসরের বন্ধুরা মেয়ে ইয়াসিনকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। এই ঘটনার পরে আল সাইদের মদের আসরের বন্ধুর মেয়ে ইয়াসিনকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। যদিও আল সাইদের সঙ্গে ইয়াসিনের বাবার মধ্যে বন্ধুত্বের কোনো গোলমাল হয়নি, তারা পূর্ববৎ বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন। আমিনা একদিন গোপনে কামালকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে যান জিয়ারত করতে, স্বামীর অনুমতি ছাড়া। দুর্ভাগ্যবশত একটি ছোটখাটো দুর্ঘটনায় পড়েন তিনি। গোপনে মাজারে যাওয়ার ঘটনা ক্রুদ্ধ আল সাইদ আমিনার কোনো অজুহাত না শুনেই স্পর্ধার জন্য এক বাইকে স্ত্রীকে মায়ের কাছে পাঠিয়ে দেন। কিছুদিন পর ইয়াসিন মাকে বাসায় ফিরিয়ে আনতে সক্ষম হন। এই ঘটনার মধ্য দিয়ে স্ত্রী ও সন্তানের প্রতি আল সাইদের নিদারুণ নিষ্ঠুরতা প্রকাশ পায়। আধিপত্যবাদের আরও একটি উদাহরণও এখানে ঘটে। তবে এই লেখার যে কৌশল লেখক দেখিয়েছেন তা সত্যিই অভাবনীয়। মেধায় ও মননে ফাহমি পরিবারের সবার দৃষ্টিতে আলাদা। মেধায় ও মননে ফাহমি পরিবারের সবার দৃষ্টিতে আলাদা।
পাশের বাসার মরিয়মের সঙ্গে সে প্রেম করে। দুজন দু বাসার ছাদ থেকে প্রথমে দৃষ্টি বিনিময়, পরে কিছু কথাবার্তা হয়, কিন্তু এই প্রেম বেশি দিন স্থায়ী হয়নি। তখন কায়রো শহরের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সৈনিকরা পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াত। তাদের আস্তানা ছিল বিভিন্ন মহল্লায়। মরিয়ম ইংরেজ সৈনিক জুলিয়ানের সঙ্গে প্রথমে দূর থেকে দৃষ্টি বিনিময় এবং পরে ফাহমিকে বঞ্চিত করে পালিয়ে বিয়ে করে চলে যায় ইংল্যান্ডে। তবে ফাহমি নারীর প্রেমের চেয়েও দেশের প্রেমে বেশি মগ্ন থাকত বলে মরিয়মের বিচ্ছেদে তার তেমন কোনো মনোপ্রিয়ার সৃষ্টি হয়নি। সেই স্কুল পাশ করে বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে পড়াশোনা শুরু করে এবং জাতীয়তাবাদী আন্দোলনে জড়িয়ে পড়ে। এই আন্দোলন ছিল অত্যন্ত তীব্র। শেষে 1919 সালের এপ্রিলের 7 তারিখ 7 পাশা জগলিরের মুক্তির পর কায়রো উত্তাল হয়। সেই উত্তাল তোড়ে গিয়ে ইয়াসিন, ফাহমি, এমনকি কামালও স্কুল থেকে মিশে গিয়েছিল। শুধু তাই নয়, সরকারি কর্মচারীরাও অফিস ছেড়ে মিছিলে গিয়েছিল। এর পরের দিন আবার মিছিল হয়, যে মিছিলে ফাহমি পুলিশের গুলিতে প্রাণ হারায়। অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক এবং উচ্চাকাঙ্ক্ষী টকবগে তরুণ ফাহমির মৃত্যু দিয়ে প্যালেস ওয়াক খণ্ডের শেষ হয়। প্যালেস অব ডিজায়ারের বাড়িটা ইয়াসিনের মায়ের থাকলেও এই বাড়িটি ইয়াসিন পায় এবং পিতার সঙ্গে বনিবনা না হওয়াতে নারী শিকারী যুবক ইয়াসিন এই বাড়িতে একা থাকতে শুরু করে। সময় এগিয়ে যায়, চরিত্রগুলোর বয়স বাড়তে থাকে। প্যালেস অব ডিজায়ার বা দ্বিতীয় খণ্ডে সব চরিত্রের বয়স বেড়ে গেছে। আয়েশার মেয়ে নাইমা, দ্বিতীয় ছেলে উসমান এবং মোহাম্মদের মা হয়েছেন। খাদিজার 2 ছেলে আবদ আল মমিন ও আহমদ। ইয়াসিনের প্রথম স্ত্রীর ছেলে রেদওয়ান পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক আধিপত্য বিস্তারকারী আল সাইদের চরিত্রের প্রভাব পড়েছে খাদিজার উপর। যৌথ পরিবারের বড় বোনের দায়িত্ব দিয়ে আয়েশা আয়েশেই থাকে। তার স্বভাবেও কিছু পরিবর্তন ঘটে। সে স্বামীর সঙ্গে মদ্যপান করে সিগারেটও টানে। এই অভ্যাস অবশ্যই তার স্বামী খলিলই করিয়েছে। খাদিজার শাশুড়ি থাকা অবস্থায় তার খেদমতে সবাই ব্যস্ত থাকত। শাশুড়ি মারা যাওয়ার পর খাদিজার সংসারে আধিপত্য বিস্তারকারী অভিভাবক বনে যায়। একদিন তার পারিবারিক আড্ডায় তিনি বলেন, আব্বা ছিলেন বলে আম্মা আমাদেরকে উপর কখনো সহিংসতা প্রয়োগ করতে পারেনি, কিন্তু আমার বাড়িতে এবং তোমার একই অবস্থা। বাবার উপস্থিতি নামমাত্র। বাবা যদি মা হয় তাহলে তো মাকে বাবার ভূমিকায় পালন করতে হবে। তবে খাদিজা ও ইব্রাহিমের দাম্পত্য জীবনে দুজনের বোঝাপড়ার মধ্য দিয়ে অটুট সহযোগিতা ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ দাম্পত্য জীবনে তারা অত্যন্ত সুখী হিসেবে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই। কামালের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে বাবা জানতে চান একদিন। বাবার ইচ্ছে এমন কোনো বিষয় পড়ুক যা সরকারি চাকরি পেতে সুবিধা হয়। বিচারক হিসেবে কামালকেও দেখার বাসনা ছিল বাবার। দুজনে বেশি যুক্তি ও পাল্টা যুক্তি নিয়ে আলোচনা হয়। কামালের বুকের ভেতরে স্বপ্ন যে দার্শনিক বা বিখ্যাত লেখক হবে। খুব তুচ্ছ চাকরি পেশা হিসেবে তাকে জ্ঞান দেন এবং শিক্ষকদের সম্পর্কে বাজে মন্তব্য করেন তার প্রভাবশালী পিতা। এখানে কোনো ভদ্রঘরের মানুষ যায় না এমন কথাও বলেন। বাবাকে সে জব্দ করে এই বলে যে সক্রেটিসের মৃত্যুদণ্ড দিয়েছিল যে বিচারক, তাকে কেউ মনে রাখেনি, মনে রেখেছে সক্রেটিসকে। তবে শেষ পর্যন্ত কামাল টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হয়ে শিক্ষকতার পেশাকে বেছে নেয়। আল সাইদ আহমেদের কথায় বোঝা যায় সেখানকার সমাজে তখনকার সময় শিক্ষকতা পেশাকে তুচ্ছ পেশা হিসেবেই বিবেচনা করা হতো। জাতীয়তাবাদী রাজনৈতিক সচেতন ফাহমি প্রতিবেশী বাসায় বাবা আল সাইদের প্রেমিকা বাহিজার মেয়ে মরিয়মের সঙ্গে প্রেমে জড়িয়ে গেলেও বাবার বাধা থেকে প্রেমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ রাজনীতিতে আত্মমগ্ন হয়। লেখাপড়ার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়। মরিয়ম পরে ব্রিটিশ সৈনিক জুলিয়ানের সঙ্গে প্রেম ও বিয়ে করে গৃহত্যাগ করে এবং সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালাকপ্রাপ্ত হয়ে আবার স্বগৃহে ফিরে। অসংখ্য নারীর সঙ্গে মেলামেশা করা ইয়াসিন নতুন করে মরিয়মের প্রেমে পড়ে। এক অশুভ কোণে মরিয়মের বাসায় বিয়ের প্রস্তাব নিতে গিয়ে দেখে মরিয়ম বাসায় নেই। মরিয়মের মা তাকে আপ্যায়ন করার সময় ইয়াসিন বাহিজার বেলুনের মতো 2টি আকর্ষণীয় নিতম্বর দিকে দৃষ্টি ফেলে। ক্রমে বাহিজার শরীর কাব্য
গভীর মনোযোগের সঙ্গে পাঠ করে। বাহিজাও কাব্যের পাতা খুলে দিতে থাকে এবং একের পর এক দুজনের পারস্পরিক ঘনিষ্ঠ আলোচনার ভিত্তিতে প্যালেস অফ ডিজায়ারের বাহিজার যাতায়াত এবং ইয়াসিনের সঙ্গে নিবিড় শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একদিন ইয়াসিন আবিষ্কার করে বয়সের সঙ্গে সঙ্গে বসনাবৃত নারীকে যতটা সুন্দর দেখায়, নগ্ন অবস্থায় ততটা আকর্ষণীয় নয়। শরীরের ভাঁজে ভাঁজে স্থূল মাংস আর মেদ তার কাম্য নয়। ইয়াসিন মত পাল্টায় এবং কিছুটা ঝড়ঝাপটা অতিক্রম করে মরিয়মকে বিয়ে করে। কয়দিন টিকে এই বিয়ে। ফাহিম মারা যাওয়ার পর আল সাইদের পরিবারটি, বিশেষ করে মা ও বাবা, শোকে মজ্জমান ছিলেন। আল সাইদ রাতের আড্ডা তথা মদ্যপান ও নারীর সান্নিধ্য ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বন্ধুদের অনুরোধে 5 বছর পর আবার হাউস বোটে যাওয়া শুরু করেন। তিনি জুবাইদার আস্তানাতে গেলেন এবং পূর্বের ভাবমূর্তিতে ফিরে এলেন। জুবাইদা ভাইয়ের মেয়ে বিনাবাদিকা বয়সের তরুণী জানুবার প্রতি তার দৃষ্টি পড়ে। প্রথম দিন আল সাইদকে জানুবা সম্মানের সঙ্গে বিদায় করলে দ্বিতীয় দিন জুবাইদাকে বন্ধু ইফতেকারের মাধ্যমে তার জায়গায় সরিয়ে নিয়ে জানুবা শূন্যপন্ন হয় এবং তাকে ভোগ করার জন্য পূর্বের কলাকৌশল সবই প্রয়োগ করে। বলা যেতে পারে জানুবা ও আল সাইদের রক্ষিতা, কিন্তু জানুবা নিজেকে একেবারে উজাড় করে দেয়নি। কামাল বড় হয়েছে সুগার স্ট্রিটে, বড় হচ্ছে খাদিজা ও আয়েশার ছেলেমেয়েরা। আয়েশা বড় বিলাসী, সে ধূমপান ও মদ্যপান করে স্বামীর সঙ্গে। তারা দুজনেই একই দলের। পক্ষান্তরে খাদিজা ও ইব্রাহিম ধার্মিক এবং সংসারের প্রতি মনোযোগী। ইসমাইল লতিফের মাধ্যমে এক আধুনিক ধনাঢ্য সাদ্দাত পরিবারের সন্তান হুসাইন সাদ্দাতের সঙ্গে কামালের বন্ধুত্ব হয়। দর্শন, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা থাকায় কামাল তুখর জ্ঞানগর্ভ বক্তব্য রাখতে পারে। ইয়াসমিন লতিফ, হুসাইন সাদ্দাত লেখাপড়ার তুখর, তাদের আড্ডা ভালোই জমে। সাদ্দাতের বোন আইদাও আধুনিক গা এবং ফ্রান্স ভাষা জানে। সাদ্দাতও ফ্রান্স জানে। তাদের স্বপ্ন মিশর ছেড়ে ফ্রান্সে চলে যাবে। কামালের নাক ও মাথা বড়, শরীরটা একহারা হালকা পাতলা। আইদা হুসাইন সাদ্দাতের বোন। কামাল ও আইদার মধ্যে একটি সম্পর্কের উত্তাপ পাওয়া গেলেও শেষ পর্যন্ত হাসান সালিমের চক্রান্তে আইদা কামালকে ভুলে যায় এবং একসময় হাসান সালিমের সঙ্গে আইদার বিয়ে হয়। সে ফরেন মিনিস্ট্রিতে চাকরি পেয়ে আইদাকে নিয়ে ইরাক চলে যায়। হুসাইন সাদ্দাতও ফ্রান্সে চলে যায়। নিয়তির পরিহাস বড়ই নির্মম। সাদ্দাত পরিবারের ব্যবসার নিলামে ওঠাতে হুসাইন সাদ্দাতের ধনাঢ্য বাবা আত্মহত্যা করেন। সাদ্দাতের মা প্রাসাদোপম বাড়ি ছেড়ে 2 রুমের একটি বাড়িতে সাদ্দাতের ছোট বোন বুধুকে নিয়ে বসবাস শুরু করেন। আইদাও কোনো কারণে তালাকপ্রাপ্তা হয়ে মিশরে ফিরে আসে। ততদিনে কামাল ওই টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক। ইংরেজি শেখার জন্য এই কলেজে ভর্তি হয় আইদা এবং তার আবার বিয়ে হয় এই কলেজের এক সিনিয়র ইংরেজি শিক্ষকের সঙ্গে। একদিন ডায়রিয়ায় আইদা মারা যায় এবং সেই জানা যায় কামালও থাকে। অনেকদিন পর সাদ্দাত যখন দেশে ফিরে আসে তখন আইদার মৃত্যুর খবর সহ অন্যান্য খবর কামাল জানতে পারে। ইংরেজি শিক্ষকের স্ত্রী যে আইদা ছিল তার জানা মতে এবং তার জানাজাতে সেও শরিক হয়েছিল ভেবে তার মন বিষাদে ছেয়ে পড়ে। জানুবার প্রেমে পড়ে ইয়াসিন এক সন্ধ্যায় জানুবাকে বাসায় নিয়ে হাজির হয়। ঘরে স্ত্রী মরিয়ম থাকা সত্ত্বেও ইয়াসিনের এই দুঃসাহসে মরিয়ম কথা তুললে মরিয়মকে নির্যাতন করে বাসা থেকে বের করে দেয় এবং পরে জানুবাকে নিয়ে নতুন সংসার শুরু করে ইয়াসিন। এই সংসারটি উপন্যাসের শেষ পর্যন্ত পরিপূর্ণ পরিবার হিসেবে দেখা যায়। তাদের এক মেয়ে হয় কারিমা নামে। আল সাইদ অসুস্থ হয়ে প্যালেস ওয়াকে শয্যাশায়ী। জানুবা সন্তান লাভ করে এবং স্বামীর ঘরে ভালো আছে। টাইফয়েডের মহামারীতে আয়েশার স্বামী ও ছেলে মারা যায়। আয়েশার কন্যা নাইমা সুন্দরী তরুণী হয়ে ওঠে। খাদিজা ছেলেরও বড় হয়ে রাজনীতির অলিতে গলিতে বেড়াতে শুরু করে। সাদ জুগলুল ইন্তেকালের মধ্য দিয়ে প্যালেস অফ ডিজায়ার শেষ হয়। সুগার স্ট্রিট। খাদিজা ও আয়েশার শ্বশুরবাড়ির শৌকত পরিবারের সুগার স্ট্রিটের বাসিন্দা, যেখানে খাদিজা ও ইব্রাহিম বসবাস করেন।
তাদের প্যালেস ওয়াকের বাড়িটি ক্রমে নিস্তেজ হতে থাকে। বিল্ডিং রুম, লেখালেখি ও কলেজ নিয়েই পড়ে থাকে কামাল। আল সাইদি অসুস্থ অবস্থায় দোকানে গিয়ে বসেন। আমিনা কিছুটা স্বাধীনতা পেয়েছেন। এখন তিনি একা একা হুসাইনের মাজারে যেতে পারেন এবং ধর্মকর্ম নিয়েই সারাক্ষণ থাকেন। বয়সের কারণে শরীরের শিথিলতার প্রভাব পড়ে মেজাজে, প্রতাপে এবং শেষাবধি পারিবারিক মূল্যবোধ তথা আচার আচরণে। দুর্দণ্ড প্রতাপশালী সুস্বাস্থ্যের অধিকারী আল সাইদ প্রথম দিকে নাস্তার পরে দুধের সঙ্গে 3টি কাঁচা ডিম খেতেন। শীতকালেও ঠান্ডা পানিতে গোসল করতেন। ইসলামের হারাম নয় বিধায় ব্যবস্থাপত্র অনুযায়ী মাঝে মাঝে গাঁজাও প্রয়োগ করতেন এবং তিনি প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের সময় বিশেষভাবে তৈরি মদ্যপান করতেন, যাতে পৌরস্য প্রমাণ করতে পারেন। সেই আল সাইদ এখন হার্টের সমস্যার কারণে তেতলা থেকে নিচতলায় নেমে আসেন। এখান থেকে তার চলাফেরার সুবিধা হয়। আমিনার থাকা ও কফির আসর দোতলাতেই আছে। আয়েশা এখন মায়ের সামনে সিগারেট টানে। তার শরীর আরো ক্ষীণ ফ্যাকাশে হয়ে গেছে। কামালের ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের পরিমাণ বেড়েছে। নিজেও অনেক নিবন্ধন লিখেছে এবং পত্রিকা ছাপা হচ্ছে। আল সাইদের বন্ধুরা কামালের লেখা পত্রিকায় দেখে উল্লসিত হলেও আল সাইদের মধ্যে এ নিয়ে কোনো প্রকার আগ্রহ দেখা যায়নি। ডারউইনের মতবাদ নিয়ে তার একটি নিবন্ধ ছাপা হলে একদিন কামালকে ডেকে বিবর্তনবাদ বিশ্বাস না করার জন্য তিনি বলেন। তিনি জানতে চান যে বানর থেকে মানুষ হয়েছে এটি টিচার্স ট্রেনিং কলেজের কোনো নাস্তিক শিক্ষকের ধারণা কিনা। কামাল মনে মনে হাসতেও পিতার প্রতি সমীহ রেখে সন্তোষজনকভাবে জবাব দেয়। বাবার দৃষ্টিতে কামাল একটি নিষ্কর্মা ঢেকি। আইদার প্রেমে ব্যর্থ হয়ে কামাল বিয়ে করবে না এমন সিদ্ধান্তে অটল। কিন্তু বিয়ে না করলেও কফি হাউসে যাতায়াত আছে, আর গোপনে রাতের অন্ধকারে হাউসবোটেও যায় নারীর সংসর্গে। একদিন এক হাউসবোটে গিয়ে দেখে বড় ভাই ইয়াসিন সিরিয়ালে বসে আছে অন্য খদ্দরদের সাথে। কামালকে দেখে ইয়াসিন হেসে বলল, তাহলে মাঝে মাঝে এখানে আসা হয়? কামাল প্রথমে বিব্রত হলেও পরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ইয়াসিন কি মনে করে কামালকে নিয়ে বের হয়ে অন্য একটা কফি শপে কফি পান করে এবং আলাপচারিতায় কামালকে তার পিতার চরিত্র সম্পর্কেও ধারণা দেয়। জুবাইদা তার বাড়ি বিক্রি করে দেয় জালিয়ার কাছে। জুবাইদা নিঃস্ব হয়ে পথের মানুষ। কামাল গোপনে মাঝে মাঝে পতিতাদের কাছে যায়, এমনকি বাবার প্রেমিকা জালিয়ার কাছেও। জালিয়া যে কামালের বাবার প্রেমিক ছিল এ কথা প্রকাশ করে। বাবা ও ছেলের অভিসারের গোপন কীর্তি আরও কারো কাছে গোপন থাকেনি। ইয়াসিন, কামাল ও বাবার নারী বিষয়ক সকল ঘটনা পরস্পরের কাছে প্রকাশিত হয় দিনের আলোর মতো। এই খণ্ডে রাজনৈতিক নেতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র চিত্রিত হয়েছে। রিয়াদ কালদাসে, যিনি কামালের বন্ধু এবং অগ্রসর চিন্তার লোক, নিজেও লেখেন এবং কামালের লেখার ভক্ত। কামালের পথ ধরে খাদিজার ছোট ছেলে আহমদ সমাজতন্ত্রের মন্ত্রী দীক্ষিত হয়ে কামালার মতো মাহমুদেরও ধর্মীয় বিশ্বাস ক্রমে ফিকে হয়ে আসে এবং লেখালেখি বা পত্রিকায় কাজ করার ইচ্ছে দি নিউ ম্যান পত্রিকায় কাজ নেয় আহমদ। এই পত্রিকা নিম্নবিত্ত বা বলা যায় শ্রমজীবী মানুষের পর্যায়ে অত্যন্ত মেধাবী আধুনিকা সানসাউন আহমদও পত্রিকায় কাজ করে। তাদের দুজনের প্রণয় হয় এবং পারিবারিক অনেক বাধা বিপত্তি ও সংস্কার ভেঙে তারা বিয়ে করে। ইয়াসিনের ছেলে স্মার্ট সুদর্শন যুবক, রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে। সে মন্ত্রী পার্সোনাল সেক্রেটারি। এই সুবাদে নিষ্কর্মা বাবা ইয়াসিন শিক্ষা বিভাগের ছোটখাটো কর্মচারী থাকলেও বড় প্রমোশন দেওয়ার ব্যবস্থা করলে অফিসে অনেক গুঞ্জন হয়। কিন্তু ইয়াসিন কানেও নেন না সেসব কথা। তিনি বরং অফিসে না এসে ফাঁকি দিয়ে বেতন নিয়ে যাচ্ছেন। এই ঘটনার মধ্য দিয়ে মিশরের রাজনীতি এবং সরকারি দপ্তরে যে স্বজনপ্রীতি ছিল তার প্রমাণ মেলে। উপন্যাসের চরিত্রগুলি বিশ্লেষণ করে সবচেয়ে সুন্দরী ও আধুনিকা চরিত্র আয়েশার চরিত্রটি দুর্ভাগ্য হিসেবে চিত্রিত করা হয়। টাইফয়েডে তার স্বামী ও ছেলে মারা যায়। অপূর্ব সুন্দরী মেয়ে নাইমার বিয়ে হয় খাদিজার ছেলের মুমিনের সঙ্গে, কিন্তু বিয়ের পরের বছরই সন্তান প্রসবের সময় সেও মারা যায়।
বুকে দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকে কেবল কঙ্কালসার আয়শা। মুমিন পরে আবার বিয়ে করে বড় মামা ইয়াসিনের মেয়ে কারিমাকে। বার্ধক্যের বিশ্রামের জন্য আল সাইদ আল জাওয়াদ দোকানটি বিক্রি করে দেন এবং বিছানায় তার শেষ ঠিকানা হয়। নিজে উঠতে বসতেও পারেন না, বিছানাতে প্রস্রাব পায়খানা সবই করেন এবং তার পূর্ণ সেবায় নিয়োজিত হন আমিনা। আমিনা এখন অনেক স্বাধীন। দান খয়রাত, নিজের মতো কাজ করতে পারা, মাজারে গিয়ে প্রার্থনা করতে পারা ইত্যাদি সব কাজ একা একা সিদ্ধান্তে করতে পারেন। এর মধ্য দিয়ে আল সাইদ একদিন মৃত্যুবরণ করেন। উপন্যাসের শেষের দিকে গণগ্রেপ্তার শুরু হয়। খাদিজার ছোট ছেলে আহমদ ও গ্রেপ্তার হয় কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে এবং মুমিন গ্রেপ্তার হয় মুসলিম ব্রাদার দলের সদস্য হিসাবে। শেষ অধ্যায়টি রচিত হয় আমিনার মৃত্যুসজ্জা দিয়ে। আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সে অপেক্ষায় আত্মীয় স্বজনরা তার রুমে এসে ভিড় করে। ডাক্তার এলো কোনো কাজ হবে না বলে কোনো ডাক্তার ডাকা হয়নি। সমবেত মানুষের আমিনার মুখের দিকে তাকিয়ে আছে অশ্রু ভেজা চোখে ও বেদনার কাতর হয়ে। কামাল ইয়াসমিন বাইরে যায় কামালের বন্ধুকে এগিয়ে দিতে। ফেরার পথে ইয়াসমিনের মেয়ের কারিমার সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মহল্লার দোকান থেকে কিনে বাসায় ফিরে। আমিনার মৃত্যু এবং ইয়াসিনের মেয়ের কারিমার সন্তান হওয়ার মধ্য দিয়ে কায়রো ট্রিলজির পরিসমাপ্তি ঘটে। বিশ্লেষণ: লেখক দেখিয়েছেন যে রাষ্ট্রের পরিবর্তন হলে মানুষের পরিবর্তনের জন্য প্রজন্মের পর প্রজন্মে চর্চা করতে হয়। নারীরা গৃহবন্দী হলেও কিছু চরিত্রের মধ্যে স্পষ্ট আধুনিকতা বিদ্যমান। কায়রো শহরের অন্ধকার গলির উন্মোচন, নারীর অবস্থান এবং নিঃশব্দ বিপ্লব। প্রথমে গৃহবন্দী, পরে প্রজন্ম প্রশ্ন করতে শেখে, তার শিক্ষিত হয়, নিজস্ব মতাদর্শে পরিচালিত হয়। রাজনীতি, আদর্শের সংঘাত, পরিবারের তরুণদের সদস্যরা ভাগ হয়ে যায়, কেউ জাতীয়তাবাদী, কেউ ইসলামপন্থী, কেউ মার্ক্সবাদী। একই ছাদের নিচে তিন মতাদর্শ। 20 শতকের আরব বিশ্বের বাস্তবতা। লেখক বলেন, রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশই পরিবার। প্রথমে পরিবার ভাঙে, পরে রাষ্ট্র। কায়রো ট্রিলজি বলে, ইতিহাস শুধু রাজাদের নয়, ইতিহাস গড়ে ওঠে রান্নাঘরে, বৈঠকখানায় আর পারিবারিক নীরবতায়। একটি পরিবারকে পড়তে পড়তে আমরা পড়ে ফেলি একটি জাতির আত্মা। বাবা পরিবার চালাতেন ভালোবাসা দিয়ে নয়, ভয় দিয়ে। আমিনা জানতেন তার পৃথিবী 4 দেয়ালের ভেতরেই শেষ, কিন্তু সেই নীরবতার মধ্যেও তিনি সন্তানদের জন্য ভবিষ্যৎ রচনা করেছিলেন। বাবারা সন্তানদের তাদের মতো করে তৈরি করতে চায়, কিন্তু সন্তানরা লড়াই করে নিজেদের মতো করে। লেখক মনে করেন, বিশ্বাস মানুষের আশ্রয়, কিন্তু প্রশ্নই তাকে মানুষ করে তোলে। মানুষ যা চায় তার চেয়েও বেশি পেলে সে হারিয়ে ফেলে নিজেকেই। দীর্ঘ উপন্যাসটিতে অনেক চরিত্রের সমাবেশ, এর পর্যালোচনা কিছুটা দুরূহ। এই উপন্যাসে ধর্ম, বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব, রাজনীতি, ইতিহাস বিষয় পাতায় পাতায় স্থান করে নিয়েছে। পাঠকের কথা বিবেচনা করে এই আলোচনা থেকে রাজনৈতিক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। অটোম্যানের শাসন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কলোনিয়াল শাসনের কিছু দিক, সাদ জগলুল ও নাসেরের রাজনীতি সহ জাতীয়তাবাদী উন্মেষের নানা দিক উন্মোচিত হয়েছে এই উপন্যাসে। গভীর অনুসন্ধানী ও মনোযোগী পাঠক ছাড়া এই উপন্যাসের বিষয়বস্তুকে ধারণ করার কিছুটা কঠিন বলে মনে হয়। তবে এই উপন্যাসের চিত্র আমরা দেখতে পাই আরব সমাজের 100 বছরের আগের হলেও মিশরের অনেক ক্ষেত্রে বর্তমান সময়ের সঙ্গে সাযুজ্য রয়েছে। আরব সমাজের পুরুষের আধিপত্যবাদ এবং পুরুষতান্ত্রিক সমাজ থাকা সত্ত্বেও খাদিজা পরিবারের এই রেওয়াজ পরিলক্ষিত হয়নি। এখানে অনুমান করা যেতে পারে যে অধিকার আদায় কিংবা অধিকার বিস্তারের জন্য বুদ্ধিমত্তা ও শ্রমের প্রয়োজন, তা নারীরই হোক বা পুরুষেরই হোক। আহমদের স্ত্রী সাউসান হাম্মাদের মধ্যে মেধা ও মননের অভিকর্ষ দেখা যায় এবং তাদের দাম্পত্য জীবন পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পরিচালিত হয়। এখানে পুরুষতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয়। সর্বোপরি এই উপন্যাসের বা এই 3টি উপন্যাসের ট্রিলজির সাহিত্য রহস্য যদি আস্বাদন করতে চান, তবে সম্পূর্ণ বইটি পড়তে হবে।
কারণ 1400 পৃষ্ঠার বইয়ে আমি এই 7 পৃষ্ঠায় আনা এটা কতটুকু আলোচনা আসতে পারে এখন চিন্তা করেন। দেখতে হবে লেখকের লেখার শৈলী, দেখতে হবে তার ভাষা এবং বাক্যের গঠন ইত্যাদি বিষয় মিলিয়ে এটি একটি উপন্যাস পড়ার একটি অন্যরকম স্বাদ অনুভব করবেন, এই আমার বিশ্বাস। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।